নমস্কার সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি ওটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন, সেটার সেকেন্ড পার্ট। আগের দিন আমি তোমাকে এই চ্যাপ্টারের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, আর একটু আমরা এখানে একটু প্রোগ্রেস করেছিলাম। আমরা আস্তে 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 ডিসকাস করছিলাম যে জেনেটিক্স কি, হেরিডিটি কি, ইনহেরিটেন্স কি, ভেরিয়েশন কি। এটা ছাড়াও আমরা অনেক রকম এই যে মেন্ডেলের এক্সপেরিয়েন্স ব্যাপারে জানতে পারলাম, মেন্ডেলসের যে লজ অফ ইনহেরিটেন্স সেটা কিভাবে এসেছে, কেন মেন্ডেল সাকসেসফুল হয়েছিল এটা জানতে পারলাম। এবং এটা ছাড়া আমরা এটাও জানতে পারলাম যে মেন্ডেল কি কি রকমের প্লান্টস নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল। এখানে খুব সুন্দর একটা টেবিল দেওয়া আছে, এটা আমি তোমাদের আগের দিন বলেছিলাম খুব ভালোভাবে। তারপর এই যে ইনহেরিটেন্স অফ ওয়ান জিনের যে ডিফারেন্ট প্যাটার্ন গুলো, এগুলোর উপর আমরা ডিসকাস করেছিলাম। এটা ছাড়া আমরা এখানে মোটামুটি টেস্ট ক্রস, পুনেট স্কোয়ার, এইগুলো মোটামুটি ডিসকাস করেছিলাম। তো আগের দিন আমরা যেই পার্ট থেকে থেমেছিলাম আমি ওই পার্ট থেকে শুরু করব। সেটা হচ্ছে কি, যে আমরা এই কথাটা বলেছিলাম যে বাই সিম্পলি লুকিং এট দি ফিনোটাইপ অফ আ ডমিনেন্ট ট্রেট ইট ইজ নট পসিবল টু নো দ্য জিনোটিপিক কম্পোজিশন। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা কেন বললাম? দেখো, এই কথাটা আমরা বলছি কারণ ধরো এই যে এখানে আমি লিখে রেখেছি, তো ধরো তোমার কাছে একটা টল পি প্লান্ট, তোমার কাছে একটা 5 ফুট টল পি প্লান্ট, 5 ফুট টল তো হয় না, 2 ফিট টল পি প্লান্ট আছে, যেটাকে তোমরা টল কনসিডার করো। এবার প্লান্টটা টল এটা আমরা দেখে বলতে পারবো, তাহলে আমরা প্লান্টের ফিনোটাইপটা কিন্তু বলে দিতে পারছি, ঠিক আছে? বলে আমি একটু লিখে লিখে করে, যা তোমাদের সুবিধা হবে। তো প্লান্টের ফিনোটাইপ কিন্তু আমরা ক্যান বি আন্ডারস্টুড, ওকে, বাট ওই সেম টাইমে আমাদের কিন্তু জিনোটাইপটা জানা পসিবল না। জিনোটাইপটা কিন্তু আমাদের জানা পসিবল না। ওই টল পি প্লান্টটা ক্যাপিটাল টি মানে এটা হোমোজাইগাস, না ক্যাপিটাল টি স্মল টি হেটেরোজাইগাস, এটা কিন্তু জানা আমাদের জন্য পসিবল না। তো এই জিনিসটাই আমি তোমাদের বারবার বলছিলাম যে এই একটা ব্যাপার হয়। তো এইটার জন্য আমরা একটা ক্রস করি, যেটাকে আমরা বলি টেস্ট ক্রস। টেস্ট ক্রস ইজ আ টাইপ অফ আমরা পলিনেশন ওয়্যার কি হয়, আমরা যে টেস্ট প্লান্টটা থাকে ওটাকে একটা রিসেসিভ ফেনোটাইপের সাথে ক্রস করাই। তাহলে এই ক্ষেত্রে রিসেসিভ ফেনোটাইপ হচ্ছে স্মল টি স্মল টি। তো রিসেসিভ ফেনোটাইপ হচ্ছে স্মল টি স্মল টি। ঠিক আছে, তাহলে আমি আগের দিন তোমাদের এটা বলেছিলাম যে সাপোজ আমাদের কাছে একটা টল প্লান্ট আছে, আমরা জানতে চাই ওটা জিনোটাইপ ক্যাপিটাল টি না ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমরা কিভাবে জানবো? আচ্ছা দেখো, আমরা কি করব, ওটাকে ক্রস করাবো। এই যে এটা হচ্ছে ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, দুটোই কিন্তু টল এট দ্য এন্ড অফ দ্য ডে। বাট আমরা কিভাবে জানবো যে ওটা আমাদের হোমোজাইগাস না হেটেরোজাইগাস? এটার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমরা এটা পিওর ডোয়ার্ফ বা পিওর রিসেসিভের সাথে আমরা এটাকে পলিনেট করব। তাহলে কি হচ্ছে, ক্যাপিটাল টি কে আমরা ক্রস করছি স্মল টির সাথে। দেখো আমরা তো ক্যাপিটাল টি তো জানি না, এটা আমি তোমাদের বলছি, আসলে এটা টল। এবার যদি এটা ক্যাপিটাল টি হয়, তাহলে যে ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন আসছে ওখানে কিন্তু সব টল। এবার সেম কেসটাই যদি সাপোজ আমাদের একটা হেটেরোজাইগাস প্লান্ট আছে, ক্যাপিটাল টি স্মল টি, সেটাকে যদি আমরা স্মল টির সাথে ক্রস করি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি একটা টল একটা ডোয়ার্ফ। তো 50% টল 50% ডোয়ার্ফ মানে আমাদের ওটা হেটেরোজাইগাস। তাহলে হোমোজাইগাস কোনটা হেটেরোজাইগাস কোনটা, এটা আমরা কিভাবে এই পয়েন্টে ডিসাইড করব? এটা একটা ভাবে ডিসাইড করতে পারি যে যদি ধরো আমাদের আফটার একটা টেস্ট ক্রস করলাম, যদি টেস্ট ক্রস করার পর আমরা 100% টল পাই, তাহলে আমরা এটাকে কি বলবো, আমরা ডিসাইড করবো যে এটা হচ্ছে হোমোজাইগাস। কিন্তু টেস্ট ক্রস করার পর যদি আমরা এটাকে 50% টল আর 50% ডোয়ার্ফ পাই, তাহলে আমরা এটাকে বলতে পারি হেটেরোজাইগাস। তো থ্রু দিস ম্যানার আমরা কিন্তু অ্যাকচুয়ালি ডিসাইফার করতে পারি এই জিনোটাইপটা কি। সো ফিনোটাইপ দেখে আমরা জেনেটিক কম্পোজিশন কোনদিন বলতে পারবো না, আর জিনোটাইপ ক্যানট বি আন্ডারস্টুড ফিজিক্যালি। তো আমরা কি করি, এটাকে আন্ডারগো করি টেস্ট ক্রস। আচ্ছা,
টেস্ট ক্রসের মতনই আমরা আরেকটা ক্রসের ব্যাপারে তোমাদের মেনশন করেছিলাম, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে আরেকটা ক্রস। সেখানে আমরা কি করি, আমরা ক্রস করাই এটা হোমোজাইগাস ডমিনেন্ট ট্রেটের সাথে, ট্রেটওয়ালা প্লান্টের সাথে। মানে ওটা আমরা করি যাতে রিসেসিভ ট্রেট যেটা হয় ওটা কি হাইড হয়ে যায় বা ওটা সাপ্রেস হয়ে যায়, ওটার এক্সপ্রেশন যেন আর না দেখা যায়, আর ওটাকে আমরা বলি আউট ক্রস। আউট ক্রসটা কি, আউট ক্রস হচ্ছে F1 মানে ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন ইনটু দ্য ডমিনেন্ট পেরেন্ট। তাহলে আমরা কি পাবো, অল ডমিনেন্ট ফিনোটাইপ, মানে হাইব্রিড হবে বাট আমরা অল ডমিনেন্ট ফিনোটাইপ পাবো। এবার যখন এই হাইব্রিডটাকে আমরা আবার ডমিনেন্ট ফিনোটাইপের সাথে ক্রস করাবো তখন উই গেট ফার্দার ডমিনেন্ট ট্রেটস। এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তোমাদের সাথে ডিসকাস করে নিয়েছি। আগের দিন এটা ব্যাপারে একটু বলেছিলাম, লাস্ট দিন এইখানে আমরা থেমেছিলাম, তো আমি ভাবলাম এই পার্টটা একবার তোমাদের আরেকবার জানিয়ে দিই। ঠিক আছে, আরেকবার একটু ডিসকাস করে নিলাম, বেশি তো সময় লাগবে না, জাস্ট একটা রিভিশন। এবার আমরা আজকের পোর্শনটা নিয়ে এগোচ্ছি। ঠিক আছে, চলো। In a typical test cross, an organism showing a dominant phenotype, মানে এখানে কি বলছি, এটা টেস্ট ক্রস, আমি যেটা বললাম সেটাই, যেটা টেস্ট ক্রস এর ডমিনেন্ট ফিনোটাইপ বলা অর্গানিজমকে আমরা রিসেসিভ পেরেন্টের সাথে ক্রস করি, সেলফ ক্রস না করি। দেখো আমরা কি বলছি যে আর ডমিনেন্ট ফিনোটাইপ ইজ crossed with recessive parent, তাহলে ডমিনেন্ট ফিনোটাইপ কি রিসেসিভ পেরেন্টের সাথে ক্রস করছি, and the progeny can be easily analyzed to predict the genotype of the test organism। তো আমরা প্রজেনিকে অ্যানালাইজ করছি, এই প্যারাগ্রাফটাতে আমি খুব সুন্দরভাবে বলে রেখেছি আমরা কি ভাবে অ্যানালাইজ করছি প্রজেনিকে। ঠিক আছে, আচ্ছা। ইউজিং পুনেট স্কোয়ার ট্রাই টু ফাইন্ড আউট নেচার অফস্প্রিং অফ এ টেস্ট ক্রস। দেখো, তো পুনেট স্কোয়ারের থ্রু আমাদের এটা বের করতে বলছে, তো আমরা এটা করব। কিভাবে করবো এটা দেখো, আমরা এইভাবে করছি যে একটা পুনেট স্কোয়ার করলাম, ঠিক আছে, এরকম করলাম। ধরো আমরা হাইব্রিড জেনারেশন পেয়েছি, মানে ক্যাপিটাল টি স্মল টি, সেটাকে আমরা রিসেসিভের সাথে ক্রস করাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের প্রজেনি আসলো এই। তাহলে আমরা কি পেলাম, এই দেখো, এই দুটো হচ্ছে টল, তাহলে 50% টল, আর বাকি 50% যেটা আমরা পেয়েছি যে এই দুটো না, দেখো, তাহলে এই দুটো হচ্ছে আমাদের টল, বাকি যে দুটো পাচ্ছি এই দুটো হচ্ছে টল। তো 50-50 রেশিওতে আমরা কিন্তু টল আর ডোর্ফ পাচ্ছি হাইব্রিডের ক্ষেত্রে। তো এইটা একটা পুনেট স্কোয়ার, যে কোশ্চেনটাকে আমরা সলভ করে দিয়েছি। আর ইউজিং জিনোটাইপ স্ট্যাটিক ক্রস ইউ ক্যান গিভ আ ডিফারেন্ট জেনারেল ডেফিনিশন ফর টেস্ট ক্রস। তো টেস্ট ক্রসের কথা আমরা তোমাদের এখানেই বললাম যে ইট ইজ আ ক্রস, ইট ইজ আ টাইপ অফ পলিনেশন through which we actually determine the genotype. So test cross টা কি, test cross টা কি, the type of pollination to determine genotype of the plant. So where the plant is crossed with a recessive phenotype, but the plant is crossed with a recessive phenotype. তো এইটার ব্যাপারে আমরা মোটামুটি বলতে চাইছি, আই গেস এটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার আগে আগে যাওয়া যাক। চলো নেক্সট। Based on his observations on monohybrid cross, Mendel proposed two general rules to consolidate his understanding of inheritance. তো মেন্ডেল কি করলো, মোটামুটি যা বুঝলো, মেন্ডেল যা বুঝলো তোমরা যা বুঝলে, এরই বেসিসে আমরা বেসিক্যালি কয়েকটা ল বানিয়েছি, সেগুলোকে আমরা বলি লজ অফ ইনহেরিটেন্স। তার মধ্যে দুটো, একটা হচ্ছে ফার্স্ট ল ল অফ ডমিনেন্স, সেকেন্ড ল অফ সেগ্রিগেশন। তো ফার্স্ট লটাকে আমরা বলতে পারি ল অফ ডমিনেন্স। ল অফ ডমিনেন্স কি বলে, ল অফ ডমিনেন্স আর ল অফ সেগ্রিগেশন দুটোর উপরে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, তো তোমাদের এটা একটু জেনে রাখলে ভালো হয়। তো ল অফ ডমিনেন্স কি বলে, ল অফ ডমিনেন্স বলছে যে characters are controlled by a discrete unit called factors. Factors occur in pairs. In a dissimilar pair of factors, one member of the pair dominates the other. আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে এরা এটাই বলতে চাইছে যে যে কোনো ধরো ক্যারেক্টার, মানে ক্যারেক্টার সেটা ক্যান বি হাইট, হাইট একটা ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার এক্সাম্পল হাইট ইজ কন্ট্রোল বাই ফ্যাক্টরস। ফ্যাক্টরস বলতে তোমরা কি বলছো, জিনস বা অ্যালিলস। তো যে কোনো ফ্যাক্টর ওখানে পেয়ারে থাকে, মানে কোনো প্লান্ট কি তুমি দেখেছো শুধু ক্যাপিটাল টি বা শুধু স্মল টি, না, ও ইদার এরকম, না হলে এরকম, না হলে এরকম। তো ফ্যাক্টরস অলওয়েজ অকার ইন পেয়ার্স, ফ্যাক্টরস অলওয়েজ অকার ইন পেয়ার্স। সো এটা একটা জিনিস যেটা আমরা ডিসকাস করলাম। আর যখন একটা ডিসিমিলার পেয়ার অফ ফ্যাক্টরস, যেটা কি এই ক্ষেত্রে এখানে, কারণ এখানে একটা ক্যাপিটাল টি আছে একটা স্মল টি আছে,
ওরা কি বলছে, ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট, মানে আমরা কি বলতে পারি, ক্যাপিটাল টি হচ্ছে ওটা যেটা এক্সপ্রেসড, স্মল টি ইজ সাপ্রেসড. So the law of dominance is used to explain the expression of only one of the parental characters in a monohybrid cross in F1 and the expression of both in F2. কি বলছে এরা? The law of dominance is used to explain the expression of only one of the parental characters in monohybrid cross. কারণ কি? কারণ monohybrid cross এ আমাদের যে প্রজাতিটা আসে সেটা হচ্ছে হাইব্রিড আসে, তো টি টি আসে monohybrid cross এ, তো ল অফ ডমিনেন্স দিয়ে আমরা বলতে পারি যে মনোহাইব্রিড ক্রসে আমাদের কেন টিটি আসে, থার্ড ল অফ ডমিনেন্স দিয়ে, আর ডাইহাইব্রিড ক্রসে দুটো কেন আসে সেটাও আমরা বলতে পারি, কারণ ফ্যাক্টরস পেয়ার্সে আসে আর ডিসক্রিট ইউনিটস. ডিসক্রিট ইউনিটস মানে কি? ডিসক্রিট ইউনিটস মানে হচ্ছে যে এই যে ক্যাপিটাল টি একটা আছে, স্মল টি একটা আছে, এই দুটোর যে সেগ্রিগেশন, ঠিক আছে, ক্যাপিটাল টি সেগ্রিগেশন, স্মল টি সেগ্রিগেশন, দে আর অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, ঠিক আছে. আর এই যে সেগ্রিগেশনের বেসিসে যে ইন্ডিপেন্ডেন্সটা আছে ওইটার ওপরেই আমরা এটা বলছি যে হ্যাঁ আমাদের ফাইলিয়াল ওয়ান প্রজেনি, ইভেন দো ফাইলিয়াল ওয়ান জেনারেশনে আমাদের সব টল, আমরা আবার ডোয়ার্ফ, যেটা আমাদের পেরেন্টাল জেনারেশনে আমাদের টল ছিল, আমাদের ডোয়ার্ফ ছিল, এবার আমরা আসলাম ফাইলিয়াল ওয়ান, ফাইলিয়াল ওয়ানে আমাদের সব টল, এবার ফাইলিয়াল ওয়ান থেকে ফাইলিয়াল টু যেতে গিয়ে আমরা টলও পাচ্ছি, ডোয়ার্ফও পাচ্ছি. তো সাডেনলি ফর আ জেনারেশন এই টল ট্রেডটা কিন্তু লস্ট হয়ে গেছে, কিন্তু সেটা আবার আসলো, ঠিক আছে. তার মানে এটাই যে ক্যারেক্টার গুলো ডিসক্রিট, ক্যারেক্টার গুলো সেম লেভেলে, মানে ক্যাপিটাল টি স্মল টি জাস্ট বিকজ ক্যাপিটাল টি ডমিনেন্ট তার মানে এটা না যে স্মল টির এক্সপ্রেশনকে পুরোপুরি সাপ্রেস করে দেবে. যখন স্মল টি আরেকটা স্মল টি পাবে, মানে স্মল টি হবে, তখন অবভিয়াসলি সেটা আবার ওরকম হয়ে যাবে, কি বলে ওটাকে, আবার সেটা ওরকম ভাবে এক্সপ্রেস করে দেবে. এটা খুব ইম্পর্টেন্ট বোঝা, যেটা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, ঠিক আছে. তো নেক্সট যে লটা আমরা বলতে যাচ্ছি, ল অফ ডমিনেন্স হয়ে গেছে, নেক্সট যে লটা আমরা বলতে যাচ্ছি এটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন. ল অফ সেগ্রিগেশন কি বলছে যে, ল অফ সেগ্রিগেশন বলছে যে alleles do not show any blending and that both the characters are recovered. এই অবধি ফোকাস করি. Alleles do not, আমি অন্য কালার ইউজ করি, তো alleles do not show any blending and that both the characters are recovered. আচ্ছা, তার মানে কি, আমাদের এই যে ক্যাপিটাল টি এর সাথে স্মল টি আছে, ক্যাপিটাল ডি এর সাথে স্মল ডি আছে, ক্যাপিটাল সি এর সাথে স্মল সি আছে, এখানে কিন্তু কোনো ব্লেন্ডিং নেই, নো ব্লেন্ডিং. মানে এরকম কোনদিন হয় না যে ক্যাপিটাল টি যদি ধরো 10 সেন্টিমিটার হাইট হয়, স্মল টি যদি 2 সেন্টিমিটার হাইট হয়, তার মানে কিন্তু ক্যাপিটাল টি স্মল টি কত হাইট হবে, অনেক লক্ষ করবে, অ্যাভারেজ করবে করে 6 সেন্টিমিটার বলবে, কিন্তু এটা পুরো রং. ক্যাপিটাল টি স্মল টি কিন্তু 10 সেন্টিমিটারই হবে. Alleles do not show any blending and that both the characters are recovered such that in F2 generation, though one of this is not such in F2 generation one of this is seen, though that is not seen in F1. এরা এটাই বলছে যে ব্লেন্ডিং যদি দেখাতো না তাহলে ওই যে পিওর ডোয়ার্ফটা আমরা পেতাম না, ঠিক আছে. পিওর ডফটা পাওয়া কিন্তু আমাদের ক্ষেত্রে পসিবল ছিল না. পিওর ডফটা আমরা পাচ্ছি অনলি বিকজ এই যে ক্যারেক্টার্স গুলো আছে এগুলো কোনো রকম ব্লেন্ডিং শো করে না, কোনো রকম ব্লেন্ডিং কিন্তু এরা শো করবে না, ঠিক আছে. নেক্সট though the contain two alleles in gamete formation, the factors or alleles segregate from each other such that a gamete receives only one of the factor. কি বলছে, the factors or alleles segregate from each other such that a gamete receives only one of the two factors. মানে ওরা এটা এখানে এটাই বলছে যে সাপোজ ক্যাপিটাল টি স্মল টি, এবার এটা অ্যাকর্ডিংলি সেগ্রিগেট করছে, ঠিক আছে. মানে যখন গ্যামেট ফর্ম হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি পুরোপুরি আলাদা, 50% ক্যাপিটাল টি 50% স্মল টি, এই প্রপোর্শনে কিন্তু গ্যামেট ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি. The factors or alleles segregate in such a manner that
the gamete receives only one of the two factors. গ্যামেটের মধ্যে কিন্তু যে কোনো গ্যামেটে কিন্তু জাস্ট 50% গ্যামেটে শুধু ক্যাপিটাল টি থাকবে, 50% গ্যামেটে শুধু স্মল টি থাকবে। এরকম কোনোদিন হবে না যে কোনো একটা গ্যামেটে 25% স্মল টি, 75% ক্যাপিটাল টি, এরকম কোনোদিন হয় না। গ্যামেটে কোনোদিন ট্রেড কিন্তু মিক্স হয় না, গ্যামেটে সবসময় ট্রেড ইন্ডিপেন্ডেন্ট যায়। আচ্ছা, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো। Of course, a homozygous parent produces all gametes that are similar, while a heterozygous one produces two kinds of gametes, each having one allele with equal proportion. মানে কি? মানে এরা বলছে যে homozygous individual produces all gametes of the same type, while a heterozygous one produces two kinds of gametes, capital T, small t, each having one allele with equal proportion, 50%, 50%, while এখানে 100%। এইটাই হচ্ছে ডিফারেন্স হোমোজাইগাস আর হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়ালে গ্যামেটের ডিফারেন্সটা। ওকে, শিওর, ঠিক আছে। তো আশা করি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এরপরে আমরা এমন একটা জিনিস পড়তে যাচ্ছি যেটার ব্যাপারে, যেটা পড়ে হয়তো তোমার মনে হবে যে আমি এতক্ষণ যেটা বললাম সেটার মধ্যে একটা এক্সেপশন এটা। তো এটার ব্যাপারে আস্তে আস্তে পড়া যাক, ঠিক আছে? চলো, ইনকমপ্লিট ডমিনেন্স। When experiments on peas were repeated using traits in other plants, it was sometimes found out, মানে এই পি এর ওপর যে সেম এক্সপেরিমেন্ট মেন্ডেল করেছে, ওই সেম এক্সপেরিমেন্ট একটা ডিফারেন্ট প্লান্ট ইউজ করে যখন করা হয়, তখন এটা পাওয়া যায় যে F1 had a phenotype that did not resemble either parent that was in between the two. When experiments on peas were repeated in other plants, it was discovered that F1 had a phenotype that did not resemble either of the two parents and was in between the two. মানে এখানে ওরা কি বলছে, আমরা এতক্ষণ কি বলছিলাম যে F1 জেনারেশন একটা প্যারেন্টকে পুরোপুরি রিজেম্বল করছে, যেখানে F2 তে একটা দুটো প্যারেন্টেরই রিপ্রেজেন্টেশন আছে 3:1। ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে আমরা এটা বলছি যে F1 জেনারেশনে যে প্রজেনিটা আসছে সেটা কিন্তু কোনো প্যারেন্টকেই রিজেম্বল করছে। আমরা এরকম বলছি না যে ওটা মিক্সিং হচ্ছে, বাট এটা কোনো প্যারেন্টকেই রিজেম্বল করছে, ঠিক আছে? The inheritance of flower color in snapdragon or Antherinum species, and এক্সাম্পলটা কি? Snapdragon বা Antherinum species, আচ্ছা এক সেকেন্ড, Snapdragon Antherinum species is a good example to understand incomplete dominance. তাহলে আমরা কি বললাম যে ফ্লাওয়ার কালার ইনহেরিটেন্স, মানে এখানে কি হচ্ছে দেখো, স্ন্যাপড্রাগন বা এটা যদি আমরা স্ন্যাপড্রাগন প্লান্টের কথা বলছি, স্ন্যাপড্রাগন প্লান্টটা যদি দেখো তাহলে কি হচ্ছে দেখো, ওদের আমাদের রেড প্যারেন্ট আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল, আমাদের কাছে একটা হোয়াইট প্যারেন্ট আছে ক্যাপিটাল আর স্মল আর। এবার যদি আমরা ক্রস করি F1 জেনারেশনে আমরা কি এক্সপেক্ট করব, তোমরা বলো? F1 জেনারেশনে আমরা এক্সপেক্ট করবো যখন আমরা ক্যাপিটাল আর কে স্মল আর সাথে ক্রস করছি, আমরা এক্সপেক্ট করবো যে F1 এর ক্যাপিটাল আর স্মল আর আসুক, মানে রেডি হবে, রাইট? কারণ আর ইজ ডমিনেন্ট। আমরা এখানে পেয়ে যাচ্ছি পিঙ্ক, রেড আর হোয়াইট থেকে আমরা পাচ্ছি পিঙ্ক, and this trait does not resemble either parent. তো এটা কোনো প্যারেন্টকেই কিন্তু রিজেম্বল করছে না, হয়ে গেল, কোনো প্যারেন্টকে এটা রিজেম্বল করছে না। এবার দেখো, তো এটা ইজ আ গুড এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড ইনকমপ্লিট ডমিনেন্স ইন আ ক্রস বিটুইন আ ট্রু ব্রিডিং, মানে এখানে এসএম জিনিসটা বলছি, ইন আ ক্রস বিটুইন আ ট্রু ব্রিডিং রেড ফ্লাওয়ার এন্ড আ ট্রু ব্রিডিং হোয়াইট ফ্লাওয়ার প্লান্ট, ইট ওয়াজ সিন, দেখো, ট্রু ব্রিডিং রেড ফ্লাওয়ার এন্ড ট্রু ব্রিডিং হোয়াইট ফ্লাওয়ার প্লান্ট, the F1 was pink. It was seen that the F1 was pink. মানে true breeding red, true breeding white, F1 যেটা আসছে that is pink. আচ্ছা, isn't this weird? Weird তো হওয়া উচিত, কারণ আমরা তো এতদিন জানতাম যে আমাদের প্যারেন্টের মধ্যে যে ট্রেটটা থাকে F1 জেনারেশন কমপ্লিটলি রিজেম্বল করে ওটাকে, কিন্তু এখানে তো আমরা চেষ্টা হচ্ছে না। আচ্ছা, now when the F1 was self pollinated, the F2 resulted in the following ratio. এবার F1 কে মানে আমরা ক্যাপিটাল আর স্মল আর কে সেলফ পলিনেট করলাম, তাহলে F2 তে আসলো, তা আগে আমাদের এই সেম জিনিসটা আসতো, আগে আমরা কি করতাম, মানে আমাদের এক্সপেকটেশন কি ছিল? এক্সপেকটেশন ছিল যে এই তিনটে রেড হবে, এটা হোয়াইট হবে, ফিনোটিপিক রেশিও হয়ে যাবে 3:1, আর জিনোটিপিক রেশিও হবে 1:2:1, কিন্তু এটা ভুল।
রেজাল্ট এরকম আসলো, মানে যেটা আমরা আউটপুট পেলাম সেটা আমরা এই পেলাম যে আউটপুট আমরা কি পেলাম, আউটপুট আমরা পেলাম যে এইটা তো রেড আসলো, এইটা তো রেড আসলো, ক্যাপিটাল আর রেড আসলো, স্মল আর হোয়াইট আসলো, কিন্তু ক্যাপিটাল আর স্মল আর পিঙ্ক হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে জিনোটিপিক রেশিও তো আমাদের 1:2:1 হয়ে গেল, থেকেই গেল যে আগে যেটা ছিল, এটা কোনো ডিফারেন্স নেই। চেঞ্জটা আসলো ফিনোটিপিক রেশিওতে, ফিনোটিপিক রেশিও 1:2:1 হয়ে গেল। আর এইটাই হচ্ছে হাউ ইনকমপ্লিট ডমিনেন্স ডিফার্স ফ্রম মোনোহাইব্রিড ক্রস। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো হিয়ার দ্য জিনোটাইপিক রেশিও দ্য এক্স্যাক্টলি অ্যাজ ইউড এক্সপেক্ট ইন এনি মেন্ডেলিয়ান মোনোহাইব্রিড ক্রস, মানে জিনোটাইপিক রেশিও যে কোনো মেন্ডেলিয়ান ক্রসের সাথে সেম, but the phenotypic ratios are changed from 3:1 dominant is to recessive had changed, চেঞ্জ ওই কি হলো 1:2:1। তো আমাদের যেটা ফিনোটিপিক রেশিও সেটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ করলো, চেঞ্জ করে এরকম হয়ে গেল। ওকে, এবার দেখো what happened was that R was not completely dominant over small r and this made it possible to distinguish capital or small r as pink। মানে এখানে কি বলছে যে ক্যাপিটাল আর যে অ্যালিলটা, দিস ওয়াজ নট মানে আর না, আর এই আরটা নট কমপ্লিটলি ডমিনেন্ট, নট কমপ্লিটলি ডমিনেন্ট ওভার স্মল আর। ঠিক আছে, যার কারণে ওই যে ট্রেডটা রিসেসিভ ট্রেডটাকে সাপ্রেস করে নিজেকে এক্সপ্রেস করবে, সেটা কিন্তু করতে পারলো না। এবার এই জিনিসটা দেখো, এই জিনিসটা মেনলি আমরা মানে জেনেটিক্যাল যে প্রোটিনস হয়, প্রোটিনস এর থ্রু জিনিসটা এক্সপ্রেস হয়। তো এটা ওরকম ইন্ডিভিজুয়াল প্রোটিনস এর জন্য হয়েছে, মানে এটার জন্য মানে যেই প্রোটিনটা এক্সপ্রেস করে ক্যাপিটাল আর কে, ওটা পুরোপুরি ডমিনেন্ট হতে পারেনি, যার কারণে আমরা একটা ফিক্সড স্টেট পেয়েছি। ঠিক আছে, তো এটা একটা আলাদা ব্যাপার। তো এবার এক্সপ্লেনেশনটা কি দিচ্ছে, হোয়াট এক্স্যাক্টলি ইজ ডমিনেন্স, why are some alleles dominant and some recessive? Every gene, as you know by now, contains the information to express a particular trait। মানে কি বলছে, প্রত্যেকটা জিন একটা প্রোটিন সিনথেসাইজ করে যেটা ক্ষেত্রে একটা পার্টিকুলার ট্রেট এক্সপ্রেস হয়, সেটা স্কিন কালার, হেয়ার কালার, আই কালার, হাইট, মাসেল ওয়েট, সবকিছুর জন্য আলাদা জিন আছে। ইন আ ডিপ্লয়েড অর্গানিজম there are 2 copies of each gene as a pair of alleles। মানে একটা ডিপ্লয়েড অর্গানিজমে যে কোনো জিনের দুটো কপি আছে। ঠিক আছে, now these alleles need not be identical as in a heterozygote, one of them may be different due to some changes that it has undergone which modifies the information that particular allele contains। মানে ওরা কি বলছে যে যে কোনো অর্গানিজম ডিপ্লয়েড মানে দুটো সেটের জিন আছে, তো দুটো সেটের জিনের মধ্যে একটা হয়তো তোর ক্যাপিটালে আছে, একটা স্মলে আছে। এবার এটা অবভিয়াসলি এটার উপর ডমিনেন্ট, তো এই ট্রেটটা এক্সপ্রেস হবে। ঠিক আছে, নাও এই দুটো অ্যালিলকে বা দেখো, যখন আমরা হ্যাপ্লয়েড অর্গানিজম নিয়ে কথা বলছিলাম তখন আমাদের কিন্তু আমরা ধরো একটা যে কোনো এ এ এ এইটা হচ্ছে একটা জিন, কিন্তু দুটো কপিজ অফ আ জিন। বা যখন আমরা ডিপ্লয়েড অর্গানিজমে বলছি তখন কিন্তু একটা জিনের ক্ষেত্রে আমাদের দুটো অ্যালিল কনসিডার করতে হয়, মানে এটা এ একটা এ এ, তো এটা হচ্ছে আমাদের 2 অ্যালিলস, মানে এখানে এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল ডিপ্লয়েড এর ক্ষেত্রে। ঠিক আছে, এবার অ্যালিল গুলো আইডেন্টিক্যাল নাও হতে পারে, এখানে হেটেরোজাইগাস। ঠিক আছে, which modifies the information। এবার হ্যাপ্লয়েড অর্গানিজম এটা আলাদা। Let's take the example of a gene that contains the information producing an enzyme। Now এই জিনটা ধরো একটা জিন আছে যেটার কাজ হচ্ছে এনজাইম প্রোডাকশন। আচ্ছা, এবার এটা দুটো কপিজ আছে, দুটো অ্যালিলিক ফর্ম, দুটো কপি আছে, দুটো অ্যালিলিক ফর্ম। আমরা ধরো একটা ক্যাপিটালে একটা স্মল। Let us assume that the normal allele produces a normal enzyme that is needed for the transformation of substrate X। তো আচ্ছা, তো সাবস্ট্রেট এস থেকে পি হবে, এটার জন্য একটা জিন, এটা একটা কিছু কাজ করে এক্স, এই এক্স কে প্রডিউস করছে একটা জিন। এবার নর্মাল জিনে এক্স প্রপারলি প্রডিউস হচ্ছে, সাবস্ট্রেট প্রোডাক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে প্রোডাক্টটা কি, এটা নর্মাল এনজাইম। এবার যদি ধরো এই যে জিনটা ফর এক্স এটা মডিফাই হয়ে গেল, নাও মডিফাইড অ্যালিল কুড বি রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ নর্মাল অর লেস এফিশিয়েন্ট এনজাইম, নন ফাংশনাল এনজাইম, নো এন। এবার দেখো এই এক্সটা এমন ভাবে মডিফাই হতে পারে, মানে একটা মডিফিকেশন হচ্ছে এইটা যে কিছু চেঞ্জ, মানে ফাইনাল আউটপুটে আমাদের কোনো চেঞ্জ হবে। জেনেটিক লেভেলে দেয়ার মাইট বি আ চেঞ্জ, বাট ফাইনাল আউটপুটে আমাদের কোনো চেঞ্জ হয় না। সো উই গেট আ নর্মাল অর লেস এফিশিয়েন্ট এনজাইম। নাম্বার 2 হচ্ছে
we get a non-functional enzyme. আচ্ছা, এটাও একটা পয়েন্ট। নন ফাংশনাল মানে আমাদের জিনটা এমন ভাবে মিউটেট করলো, এমন চেঞ্জ আসলো ওটার মধ্যে যে আমাদের এনজাইম প্রডিউস হলো, মানে আমরা কিছুটা প্রডিউস হলো, কিন্তু ওটা কোনো ফাংশন নেই। এটা ফাংশনালি ইট ইজ নট অ্যাক্টিভ, নো এনজাইম অ্যাট অল। মানে এমন জিনটা আমাদের চেঞ্জ হলো যে ওটা মডিফাই হলো, যেটা প্রোডাকশনই করলো। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট কেস মানে নর্মাল। আচ্ছা, ফার্স্ট কেস মানে হচ্ছে normal বা less efficient enzyme যেখানে in the first case the modified allele is equivalent to the unmodified allele that is produced to produce the same phenotype or trait and the resultant transformation substrate S. মানে ফার্স্টটা হচ্ছে equivalent to unmodified, ফার্স্টটা হচ্ছে equivalent to unmodified, কিন্তু সাচ ইকুইভ্যালেন্ট অ্যালিলিক পেয়ার্স আর ভেরি কম। তো এরকম অনেক থাকে যে আমাদের অ্যালিলটা স্লাইটলি মডিফাই হচ্ছে আর মডিফিকেশনটা ওভার ইয়ার্স হয়। এরকম না যে একদিন দুদিনের মধ্যে দিস মডিফিকেশন টেকেন প্লেস, অল দিস মডিফিকেশন অকার ওভার ইয়ার্স। ঠিক আছে, তো ওটা মডিফিকেশন তো ঠিক আছে। তো এরকম একটা মডিফিকেশন হলো যেখানে আমাদের নর্মাল এনজাইম প্রডিউস হচ্ছে বা একটু লেস হচ্ছে, বাট আমার বডির ফিজিওলজিক্যাল ফাংশনস কিন্তু ওয়েল মেনটেন করা যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই অ্যালিলটা যদি নন ফাংশনাল এনজাইম প্রডিউস করে বা নো এনজাইম, মানে আমরা একটা এনজাইম প্রডিউস করলো যেটা ফাংশনই করছে না বা কোনো এনজাইম প্রডিউস করলো না, তাহলে কিন্তু ফিনোটাইপ ইজ এফেক্টেড। ঠিক আছে, দ্য ফিনোটাইপ উইল নট ওনলি বি ডিপেন্ডেন্ট অন দ্য ফাংশনিং অর আনমডিফাইড অ্যালিল। তো দুটো অ্যালিল হয়ে যাচ্ছে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে মডিফাইড। এবার নর্মালটা তো প্রডিউস করে যাচ্ছে, এবার মডিফাইডটা যদি প্রডিউস নর্মালি করতে পারে বা একটু লেস এফিশিয়েন্ট করে তাহলে ফিনোটাইপ সেম থাকবে। কিন্তু যদি মডিফাইডটা প্রোডাকশনই না করে বা নন ফাংশনাল প্রোডাকশন করে তাহলে তো আমাদের কোনো লাভ নেই, তাহলে পুরোপুরি ফেনোটাইপটা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে যেটা আনমডিফাইড অ্যালিল ওটার উপর। দ্য আনমডিফাইড অ্যালিল which represents the original phenotype is a dominant allele. তো এখানে এই হচ্ছে ব্যাপার অফ ডমিনেন্স। তো আনমডিফাইড অ্যালিলটা এই যে নন ফাংশন এনজাইম, নো এনজাইম এট অল, তাহলে মডিফাইড অ্যালিল বিকামস রিসেসিভ। তাহলে আমরা কি বলছি যে আনমডিফাইড allele is dominant. তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, আই গেস তোমরা এটা মোটামুটি বুঝতে পেরেছো। ঠিক আছে, নাও the unmodified allele, আচ্ছা এখানে কি বলছে, the unmodified or functioning allele which represents the original phenotype is the dominant allele and the modified allele is the recessive allele. Hence in the example of the above the recessive trait is seen due to non-functional enzyme or because no enzyme is produced. তো আমরা যদি টলনেস ক্যারেক্টার মানে হাইট ক্যারেক্টারের উপর কথা বলতে পারি, তাহলে একটা আছে ক্যাপিটাল টি, একটা আছে স্মল টি। মানে ক্যাপিটাল টিটাকে যদি আমরা নর্মাল অ্যালিল কনসিডার করি তাহলে ওর বেসিসে আমাদের ওই প্রোটিনটা রেসপন্সিবল হাইটের একদম নর্মাল প্রোডাকশন হচ্ছে, কিন্তু সেম জিনিসটা আমরা যদি রিসেসিভ অ্যালিলের জন্য কনসিডার করি আমাদের কিন্তু ইদার প্রোডাকশন হচ্ছে না বা অনেক লেস প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ব্যাপার বেসিক্যালি চলছে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডমিনেন্স। এইভাবেই আমাদের নানা রকম ডমিনেন্ট রিসেসিভ অ্যালিলের কোয়েশ্চেনটা ছিল ইন দ্য ফার্স্ট প্লেস। তো এই যে প্যারাগ্রাফটা আমি পড়লাম এটা থেকে তোমরা সবাই এটা বুঝতে পেরেছো হাউ দ্য কনসেপ্ট অফ ডমিনেন্স, হাউ অল দিস থিংস অ্যাকচুয়ালি কেম। ঠিক আছে, চল ঠিক আছে, চলো আমরা এবার আগে যাই এখান থেকে। তো এই পার্টটা ইজি আছে, এই পার্টটা অতটা ডিফিকাল্ট না, আই গেস মোটামুটি তোমরা বুঝেছো। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কোডমিনেন্স। আচ্ছা, তো আমরা নর্মাল আর কোডমিনেন্স একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিই। তো আমরা যেই নর্মাল ইনহেরিটেন্সের কথা বললাম ওখানে আমরা কি দেখলাম যে in the filial one generation only one of the two traits are actually expressed. আচ্ছা, মানে নর্মালে হচ্ছে কি, নর্মাল মানে হচ্ছে F1। আচ্ছা, এটা আমি না বলে দিই, আই থিঙ্ক বুঝতে পারবে। দেখো, কোডমিনেন্স মানে হচ্ছে যেটা আমাদের F1 জেনারেশন আছে ওটা রিজেম্বল করছে বোথ পেরেন্টসকে। এই সেম জিনিসটা আমি তোমাদের বলেছিলাম যে ইনকমপ্লিট ডমিনেন্স এর না থাকতে, ইনকমপ্লিট ডমিনেন্সে এটা নিদার পেরেন্টসকে রিজেম্বল করছে, আর এখানে মানে কোনো পেরেন্টকে রিজেম্বল করছে না। আর F1টা কোডমিনেন্সে রিজেম্বলস বোথ পেরেন্টস। এবার আমরা কি কেসে কোডমিনেন্স দেখতে পাই? টিল নাও উই আর ডিসকাসিং ক্রসেস ওয়্যার দি F1 রিজেম্বল ইদার অফ দি টু পেরেন্টস অর ওয়্যার বিটুইন দ্যাট। মানে আমরা দুটো জিনিস ডিসকাস করেছি, একটা হচ্ছে F1 রিজেম্বল, আচ্ছা একটা F1
রিজেম্বলড either of the two parents, যেটাকে আমরা বলতে পারি ডমিনেন্স। আরেকটা হচ্ছে যে ইট ওয়াজ ইন বিটুইন টু, যেটাকে আমরা বলতে পারি ইনকমপ্লিট ডমিনেন্স। বাট আরেকটা কেস আছে যেটাকে আমরা বলতে পারি কোডমিনেন্স, যেখানে F1 জেনারেশন রিজেম্বলস বোথ দ্য প্যারেন্টস। কোডমিনেন্স এ কি করছে, F1 বোথ প্যারেন্টস কে রিজেম্বল করছে। A good example is the different types of RBCs that determine ABO blood grouping in human beings. মানে কোডমিনেন্সের একটা খুব ভালো এক্সাম্পলস হচ্ছে ABO ব্লাড গ্রুপিং। তো ABO ব্লাড গ্রুপিং এর অ্যালিলস হচ্ছে আমাদের IA, IB, IO, তিনটে অ্যালিল আছে। এবার কোডমিনেন্স মানে ধরো, ঠিক আছে, ধরো IA, IO আছে, তাহলে পার্সেন্ট অফ ব্লাড গ্রুপ হচ্ছে A। IBIO তার পার্সেন্টেজ ব্লাড গ্রুপ হচ্ছে B। IOIO এটা হচ্ছে O। মানে এই দুটো রিপ্রেজেন্ট করছে ডমিনেন্স কে, যেখানে IA and IB আর রেসপেক্টিভলি ডমিনেন্ট ওভার ইচ আদার। এটা আমাদের ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমাদের এটা। নেক্সট কেস হচ্ছে সেটা হচ্ছে যে IOIO। IOIO আমাদের রিপ্রেজেন্ট করছে হচ্ছে আমাদের IOIO হচ্ছে রিসেসিভ ট্রেট, রিসেসিভ ট্রেটটাকে রিপ্রেস করছে। এবার ধরো সব হোক, এবার যদি IA, IB চলে আসে তাহলে কি? আচ্ছা, আমরা এটা জানি যে IA ইজ ডমিনেন্ট ওভার IO, IB ইজ ডমিনেন্ট ওভার IO। তাহলে IA আর IB এর রিলেশন কি? কোডমিনেন্সের ক্ষেত্রে কোডমিনেন্সের ক্ষেত্রে দ্য রিলেশন কামস আউট টু বি ইকুয়াল। তাহলে ব্লাড গ্রুপ লোকটার হয়ে যাবে AB। তো এইটা হচ্ছে কোডমিনেন্সের কেস। ABO blood groups are controlled by gene I এর তিনটে অ্যালিল IA, IB, IO। The plasma membrane of red blood cells has sugary polymers that protrude from its surface, and the kind of sugar is controlled by the gene. তো জিনের বেসিসে আমাদের বেসিক্যালি ওই জিনের বেসিসে আমাদের বেসিক্যালি সুগার পলিমার্সের উপর ফার্দার অ্যাডিশন হয়। মানে কিছু গ্লুকোজ বা গ্যালাক্টোজ অ্যাড হলে সেটা A হয়ে যায়, তার উপর ফ্রুক্টোজ অ্যাড হলে B হয়ে যায়। তো এটা ভ্যারিজ ফ্রম ওয়ান টু আদার। তো দ্য জিন I হ্যাজ 3 অ্যালিলস IA, IB and I, যেটাকে আমরা IO বলতে পারি, ঠিক আছে। তো যেটাকে আমরা IO বলতে পারি, ডিপেন্ডস অন us. The alleles IA and IB produce a slightly different form of the sugar while I does not produce any sugar. তো IA আর IB সুগার ডিফারেন্সটা খুব মাইনিউট, কিন্তু IO তে কোনো সুগার প্রডিউস হয় না। মানে জাস্ট ওই বেস, মানে ধরো কি হয়, একটা বেস থাকে, ওই বেসটা ওরকমই আছে। Because humans are diploid organisms, each person possesses any two of the 3 I gene alleles. Diploid মানে হিউম্যানে যে কোনো দুটো থাকে of the 3 I gene alleles, মানে কোনো হিউম্যানের মধ্যে ইদার এটা থাকবে, সেই সাথে এটা থাকবে, মানে এই দুটোর মধ্যে ইদার এই দুটো থাকবে, নাহলে এই দুটো থাকবে, নাহলে ফার্স্ট লাস্টটা থাকবে। তো that depends on one person to another. IA and IB are completely dominant over I। মানে ওরা কি বলছে যে IA, IB is completely dominant over IO। Or other words, when IA and IE are present, only IA expresses. When IB and IE are present, only IB expresses. But when IA and IB are present together, they both express their own types of sugar. This is because of codominance. আচ্ছা, মানে এখানে কি বলছে এরা যে when IA and IB are present together, they express their own type of sugars. This is because of what? This is because of codominance. আচ্ছা, hence red blood cells have both A and B types of sugars. Since there are 3 different alleles, there are 6 different combinations of these 3 alleles that are possible. ঠিক আছে, 6টা ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে। তো এইগুলো তো আমরা বললাম, এটা ছাড়া IA হতে পারে, IB হতে পারে, আর 6 ডিফারেন্ট কম্বিনেশনস, 5টা কম্বিনেশন আমাদের ক্ষেত্রে টেকনিক্যালি পসিবল। আর আই গেস মোটামুটি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো যেখানে মানে IB IE টাকা রাখবো কনসিডার বলে 6 বলছে, অ্যাকচুয়ালি 5 হয়, ঠিক আছে। and there are total of 6 different genotypes of the human ABO blood group type, and how many phenotypes? A B AB O। তাহলে কটা ফিনোটাইপ? 4 ফিনোটাইপস। আচ্ছা, ঠিক আছে, তোমরা এখানে বুঝতে পেরেছো IE এর সাথে IE আসলে আমাদের A ব্লাড গ্রুপ হবে, IE এর সাথে IB আসলে AB হবে, IA আর IO হলে A হবে, IB আর IA হলে AB হবে, IB আর IB হলে B হবে, IB আর O হলে B হবে, IO আর হলে O হবে। যখন কোনো সুগার থাকে না তখন আমরা, তো যখন যেই কেসে কোনো সুগার থাকে না ওই কেসটাকে আমরা বেসিক্যালি বলি কি, ওটা O ব্লাড গ্রুপ, ঠিক আছে। চলো, আচ্ছা, তো এখানে একটা জিনিস মোটামুটি আমাদের সিম্পল জিনিস, খুব একটা ডিফিকাল্ট না, বাট এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, কোডমিনেন্স হিসেবে অনেক রকম কোয়েশ্চেন আসে। তো একটু এগুলোকে ভালো করে পড়ে নিচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট।
Did you realize that the example of ABO blood grouping also provides a good example of multiple alleles? অবশ্যই, মানে জিনটা হচ্ছে আই, আর সেটার আমাদের তিনখানা অ্যালিল, তো এটা তো মাল্টিপল অ্যালিলস এর আন্ডারে পড়ছে। হিয়ার ইউ ক্যান সি দ্যাট দেয়ার আর মোর দ্যান টু, মানে থ্রি অ্যালিলস গভর্নিং দ্য সেম ক্যারেক্টার। Since in an individual two alleles can be present, multiple alleles can be found only when population studies are made. Since in an individual only two alleles are present, মানে যে কোনো ইন্ডিভিজুয়াল, মানে আমার তোমার মধ্যে তো দুটো অ্যালিল থাকবে এর মধ্যে, ইতার আই এ, তাহলে আই বি, তাহলে আই ও, তো আমাদের মধ্যে তিনটের মধ্যে যে কোনো দুটো অ্যালিল থাকবে। তো আমি যদি ওভারঅল এটাকে স্টাডি করতে চাই, আমাকে পপুলেশন স্টাডি করতে হবে ও ইন আ হোল। আমাকে একসাথে 50-100 জনের সার্ভে করতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্লাড গ্রুপিং, দ্য ডিস্ট্রিবিউশন, দ্য রেশিওস, রাইট? আচ্ছা, occasionally a single gene product may produce more than one effect. For example, single gene product may produce more than one effect, যেরকম আমরা কি বলতে পারি যে স্টার্চ সিনথেসিস, মানে ইন পিসিস ইজ কন্ট্রোলড বাই ওয়ান জিন। স্টার্চ সিনথেসিস একটা জিন আছে ফর স্টার্চ সিনথেসিস। আচ্ছা, it has two alleles, capital B, small b. Starch is synthesized effectively by, মানে ক্যাপিটাল বি হলে সিনথেসিস ভালো হয়, ঠিক আছে? বি জিন বি হচ্ছে আমাদের স্টার্চ সিনথেসিসের জন্য। এবার ক্যাপিটাল বি মানে হোমোজাইগাস ডমিনেন্ট হলে ভালো স্টার্চ সিনথেসিস হয়, লার্জার স্টার্চ ভালো স্টার্চ গ্রেনস প্রডিউস হয়, মানে স্টার্চ সিনথেসিস বেশি, তো সিনথেসিস বেশি থেকে আই গেস আপনারা লার্জ গ্রেনস বলাটা বেটার, লার্জ গ্রেনস। এটা হলো small b have less efficiency and produce smaller starch grains. Small b হচ্ছে small grains, ঠিক আছে? তো আফটার ম্যাচুরেশন ক্যাপিটাল, আচ্ছা আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ক্যাপিটাল বি কিন্তু আমাদের বেসিক্যালি রাউন্ড সিড দিচ্ছে, আর স্মল বি দিচ্ছে রিঙ্কেল, রাউন্ড সিড এটা হচ্ছে রিঙ্কেল সিড। মানে এই বি জিনটা হচ্ছে ইট ইজ ফর স্টার্চ সিনথেসিস, আর একটা হচ্ছে আমাদের সিড, একটা হচ্ছে স্টার্চ সিনথেসিস আর একটা হচ্ছে আমাদের সিড শেপ। তো আ সিঙ্গেল জিন, মানে আমরা ফার্স্ট লাইনটা কি বলেছি যে আ সিঙ্গেল জিন প্রডিউসেস মোর দ্যান ওয়ান ইফেক্ট, এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এটাই আমি তোমাদের বলার চেষ্টা করছি যে স্টার্চ সিনথেসিস আমরা কন্ট্রোল করছি একটা জিনের থেকে। স্টার্চ সিনথেসিস এফেক্টিভলি বিবি হোমোজাইগোটস এন্ড লার্জ স্টার্চ গেইনস আর প্রডিউসড আফটার ম্যাচ বিবিসি। এবার আমরা দেখছি যে আফটার ম্যাচুরেশন ক্যাপিটাল বি রাউন্ড স্টার্চ দিচ্ছে আর স্মল বি রিঙ্কেল। হেটেরোজাইগোটস প্রডিউস রাউন্ড সিড, মানে হেটেরোজাইগোটস মানে ক্যাপিটাল বি স্মল বি, হেটেরোজাইগোটস কি করছে রাউন্ড সিড দিচ্ছে, আর হেটেরোজাইগোটস রাউন্ড সিড দিচ্ছে এন্ড বি সিমস টু বাট দ্য স্টার্চ গেইনস প্রডিউস আর ইন্টারমিডিয়েট সাইজ। তো রাউন্ড সিড দিচ্ছে কিন্তু ইন্টারমিডিয়েট স্টার্চ। তো স্টার্চ গেইনস এন্ড ফেনোটাইপ লিডস টু ইনকমপ্লিট ডমিনেন্স। তো এবার দেখো মানে কি বলবো, খুব তাড়াতাড়ি বলে গেলাম আমি এটা। আচ্ছা, তো ওরা এটা এখানে এটাই বলতে চাইছে যে আমাদের জিন বি, যেটা মেইন পারপাস হচ্ছে স্টার্চ সিনথেসিস, ওটার অ্যাকচুয়ালি আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে সিড শেপ ডিসাইড করা। এবার স্টার্চ সিনথেসিস আর সিড শেপে ওটা যেই টাইপ অফ ইনহেরিটেন্স দেখাচ্ছে দ্যাট আর ডিফারেন্ট। যেমন সিড শেপে আমরা নর্মাল আমরা যেটা বলতে পারি যে আমরা কি বলছি যে সিড শেপে সে ওটা বেসিক্যালি লজ অফ ইনহেরিটেন্স ফলো করছে, সিড শেপে লজ অফ ইনহেরিটেন্স ফলো করছে। কিন্তু সেম জিনিসটা যদি আমি স্টার্চ সিনথেসিসে দেখি না, সেম জিনিসটা যদি স্টার্চ সিনথেসিসে দেখি, তাহলে আমাদের ওটা কি করছে, এটা আমাদের ফলো করছে ইনকমপ্লিট ডমিনেন্স। সিড শেপে সেটা ল অফ ডমিনেন্স ফলো করছে, কিন্তু স্টার্চ সিনথেসিসে কিন্তু সেটা ইনকমপ্লিট ডমিনেন্স হয়ে যাচ্ছে। তো সেম জিন follows different modes of inheritance for different traits. আচ্ছা, তো এইটা একটা জিনিস ছিল। এবার আমরা এটা বলতে চাইছি যে ডমিনেন্স ইজ নট অ্যান অটোনোমাস ফিচার অফ এ জিন অর প্রোডাক্ট দ্যাট ইট ইজ ইনফরমেশন ফর। ইট ডিপেন্ডস অন দি জিন প্রোডাক্ট and the production of a particular phenotype from this product, and then as it does on the particular phenotype that we choose to examine. তো এখানে একটা কথা আমরা কিন্তু খুব ইজিলি বুঝে গেছি যে আগে আমরা বলতাম না যে ক্যাপিটাল টি ডমিনেন্ট, স্মল টি রিসেসিভ, কিন্তু এটা কি এবার তুমি ক্যাপিটাল বি এর জন্য বলতে পারবে না। ক্যাপিটাল বি ডমিনেন্টও হচ্ছে অ্যাট টাইমস
আর অ্যাট টাইমস এটা ইনকমপ্লিট ডমিনেন্সও শো করছে, কিছু টাইমে ওটা ডমিনেন্স শো করছে, কিছু টাইমে ইনকমপ্লিট ডমিনেন্স শো করছে, ওনলি উইথ ওয়ান এম। মানে এটা ডিপেন্ড করছে কিসের উপর, ওটা ডমিনেন্ট, ওটা ডিপেন্ড করছে, ডিপেন্ডস অন দি ডমিনেন্ট ইনকমপ্লিট ডমিনেন্ট, ডিপেন্ডস অন ফিনোটাইপ, depends on phenotype which we are examining, depends on phenotype which we are examining। তো আমাদের এটা কি এক্সপ্লেন করছে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে, আমরা কোন ফিনোটাইপকে এক্সামিন করছি। ঠিক আছে, তো আই গেস এই জিনিসটা মোটামুটি তোমাদের ক্লিয়ার, ইজি জিনিস, ঠিক আছে, এটা খুব একটা ডিফিকাল্ট না, তো ওটা মোটামুটি আই গেস ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমরা ইনহেরিটেন্স অফ ওয়ান জিন তো পড়লাম, এবার নেক্সট আমরা এখানে পড়তে যাচ্ছি ইনহেরিটেন্স অফ টু জিনস। একটা জিন তো আমরা পড়ে নিলাম, কিন্তু অনেক সময় থাকে যে দুটো জিন একটা অপরের সাথে কাপেলড থাকে, তো ওদের ইনহেরিটেন্স পড়ে। Mendel also worked with and crossed pea plants that differed in two characters, as seen in a cross between pea plant that has seeds of yellow color and round shape and one that has seeds of green color and wrinkle shape। মানে মেন্ডেল কি করলো, মেন্ডেল এবার ক্রস করলো a pea plant that has seeds with yellow color and round shape and that has seeds of green color and wrinkle shape। seeds with yellow color মানে dominant of round shape with a seeds of green color and wrinkled। মানে এখানে আমরা দুটো জিনকে সাইমালটেনাসলি অবজার্ভ করছি বা দুটো জিনের উপর সাইমালটেনাসলি এক্সপেরিমেন্ট করছি, ঠিক আছে। সো মেন্ডেল ফাউন্ড আউট দ্যাট সিড রেজাল্টিং ফ্রম দ্য ক্রসিং অফ দ্য পেরেন্টস হ্যাড ইয়েলো কালার্ড এন্ড রাউন্ড শেপ সিডস। তো ক্রস করে মেন্ডেল দেখছে যে আমাদের আসছে এরকম, মানে কি ইয়েলো আর রাউন্ড। আচ্ছা, thus yellow color was dominant over green and round shape was dominant over wrinkled। different shapes different dominate করে। These results were identical to those he got when he made separate monohybrid crosses between yellow and green seeded plants and between round and wrinkled seeded plants। মানে এই সেম রেজাল্টটা ধরো ও যেরকম ইয়েলো আর রাউন্ড কে ক্রস করলো গ্রিন আর wrinkled এর সাথে, যদি ইয়েলো কে গ্রিনের সাথে ক্রস করতো ও পেতো ইয়েলো, যদি রাউন্ড কে wrinkled এর সাথে ক্রস করতো ও পেতো রাউন্ড, বা দুটো ফিচারকে কম্বাইন করে ক্রস করলে ও কিন্তু সেম ফাইন্ডিং পাচ্ছে। এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। চল নেক্সট, let us use the genotypic symbols। আচ্ছা, y for এটা আমরা মোটা genotype the parents can be written as capital R, capital small, capital Y, small y, small y, small y। The crossing between two plants can be written down as in figure showing the genotype of the parent plant, the gametes capital R, capital Y, small y as a unit of fertilization to produce the F1 hybrid। এই সেম যেটা আমি তোমায় লিখে দেখালাম ওই জিনিসটাই। So when the Mendel self-hybridized the F1 plants, he found out that when Mendel self-hybridized, he found out that the 3/4 of the F2 plants had yellow seeds and 1/4 had green। The yellow and green color segregated in 3:1 ratio, মানে যেটা বেসিক্যালি মনোহাইব্রিড ক্রসে হয় সেম জিনিসটা আমরা এটার ক্ষেত্রে আমরা পুনেট স্কোয়ার ডেভেলপ করতে পারি। কিভাবে পুনেট স্কোয়ার ডেভেলপ করতে পারি, ধরো আমাদের ফাইলিয়ার ওয়াল জেনারেশন এসছে এরকম, তো এটা যদি আমরা গ্যামেট ফর্মেশন করতে যাই তাহলে আমরা চারটে টাইপের গ্যামেট পাবো। ক্যাপিটাল আর কে কনস্ট্যান্ট রাখো, এর সাথে একবার বড় ওয়াই কে বসাও, একবার ছোট ওয়াই কে বসাও। স্মল আর কে কনস্ট্যান্ট রাখো, একবার বড় ওয়াই কে বসাও, একবার ছোট ওয়াই কে বসাও। 4 ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস আমরা পেয়ে গেছি। ওদিক থেকেও 4 ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস, পুনেট স্কোয়ার করলে 4 × 4 16 খানা বক্সে দিয়ে আমাদের এই আউটপুটটা আসছে। এই যে পুনেট এটা দেখছো, তো এটা আমাদের আসছে। এবার এটাকে যদি আমরা অ্যাকর্ডিংলি এক্সপ্রেস করি, আমাদের আসছে 9:3:3:1। এটা হচ্ছে আমাদের ফিনোটিপিক রেশিও, মানে এটা তোমরা যদি করো তোমরা এটা বুঝতে পারবে। আর ডাইহাইব্রিড ক্রস অতটা আসে না, কম আসে, তো তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। তো 9:3:3:1 রেশিওটা আমরা পাবো। তো এবার এখানে আমাদের একটা ল আছে যেটাকে আমরা বলতে পারি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কি বলে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলছে যে in a dihybrid cross the phenotypes round yellow, wrinkled yellow, round green, wrinkled green appeared in the ratio 9:3:3:1। মানে রাউন্ড এর সাথে ইয়েলো, রাউন্ড এর সাথে wrinkled এর সাথে ইয়েলো, রাউন্ড এর সাথে গ্রিন, আর wrinkled এর সাথে গ্রিন। তো এগুলো আমাদের অ্যাপিয়ার করলে হচ্ছে 9:3:3:1, ঠিক আছে। আচ্ছা, such a ratio was observed for several pairs of characteristics। এইটা ছাড়াও আমরা যখন একটা পেয়ার অফ ক্যারেক্টারিস্টিক ধরে ক্রস করে সেটাই হ্যাবিট ক্রস, আমরা কিন্তু সেম রেশিওটাই পেয়েছি, অ্যাবসলিউটলি সেম রেশিও কিন্তু আমরা অবজার্ভ করতে পেরেছি, ঠিক আছে। তো এবার দেখো, এবার now the ratio of 9:3:3:1 can be derived as a combination series of 3 yellow, 1 green
থ্রি আচ্ছা, তো এটা অত ইম্পর্টেন্ট না। বেসড অন, এবার মেন্ডেল আমাদের কি ইনফার করলো সেটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেসড আপন সাচ অবজারভেশনস অন ডাইহাইব্রিড ক্রসেস, মানে ডাইহাইব্রিড ক্রসের অবজারভেশনস গুলো দেখে মেন্ডেল প্রপোজ করলো সেকেন্ড সেট অফ জেনারেলাইজেশন দ্যাট উই কল মেন্ডেল ল। আচ্ছা, বেসড আপন দিস Mendel proposed a second set of generalization that we call the Mendel's law of independent second set of generalization that we call the Mendel's law of independent assortment. এবার ওখানে কি করলো, the law states that when two pairs of traits are combined in a hybrid, segregation of one pair is independent of the segregation of other pair. আচ্ছা, লটা তো পড়ে যাবে, এই লটা মুখস্থ থাকা উচিত। মানে কি বলতে চাইছে ওরা, এটাই বলতে চাইছে, সাপোজ তোমরা দুটো ক্যারেক্টার মিলিয়ে এটা ক্রস করাচ্ছ, মানে এখানে যেহেতু আমরা কি করছি, আমরা সিড কালার আর সিড শেপ এই দুটো বেসিসে যে ফিটাস আমরা যেই প্রজেনি পাচ্ছি ওটাকে ক্রস করাচ্ছি। এবার এরা এখানে এটাই বলতে চাইছে যে সিড কালারের যে অ্যালিলস গুলো ওগুলোর যে সেগ্রিগেশন, আর সিড শেপের যে অ্যালিলস গুলো ওগুলোর যে সেগ্রিগেশন, সেইগুলো কিন্তু ডিফারেন্ট ভাবে হয়, মানে দুটোর মধ্যে কোনো সম্বন্ধ নেই। মানে এই যে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল আর স্মল আর জিন আলাদাভাবে সেগ্রিগেট করবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জিন আলাদাভাবে সেগ্রিগেট করবে, এটা তোমরা আগেরটাতেই পড়ে নিলে। কিন্তু এই দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সেপারেট হচ্ছে, এই দুটো আলাদাভাবে সেপারেট করবে, এই দুটো আলাদাভাবে সেপারেট করবে, ঠিক আছে? আর এই দুটো সেপারেশনের মধ্যে কোনো রিলেশন নেই। এই জন্যই লোকে এটা বলে যে আমরা যখন ইনা পেয়ার মনোহাইব্রিড ক্রস করি আমরা কিন্তু ডাইহাইব্রিড ক্রস পাই। তো মনোহাইব্রিড ক্রস কিন্তু কিছু না, মনোহাইব্রিড ক্রস হচ্ছে ডাইহাইব্রিড ক্রস থেকে যখন আমরা একটা পেয়ারে করছি সেটাকে আমরা বলছি ডাইহাইব্রিড ক্রস, ঠিক আছে? তো মোটামুটি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আই হোপ ইটস ক্লিয়ার। তো এবার দেখো, the Punnett square can be effectively used to understand the independent segregation of two pairs of genes during meiosis and the production of eggs and pollen in the F1. তো আমরা কি বলছি যে আমরা Punnett square দিয়ে আমরা কি এগের কম্পোজিশন, পোলিনের কম্পোজিশন সেগুলো তো বুঝতে পেরেছি, ওটা ছাড়া আমরা যে দুটো পেয়ার অফ জিন আছে এগুলো সেগ্রিগেশনটাও আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। এখানে কি বলছে, সেম জিনিস, কনসিডার দ্য সেগ্রিগেশন অফ ওয়ান পেয়ার অফ জিনস ক্যাপিটাল আর এন্ড স্মল আর, 50% of the gametes have the gene capital R, মানে 50%। দেখো যত গ্যামেটস আছে তার মধ্যে থেকে 50% গ্যামেটস এর মধ্যে কিন্তু, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, গ্যামেটস বানাই। চলো এবার গ্যামেট যদি বানাই, আমাদের হচ্ছে একটা ক্যাপিটাল আর স্মল ওয়াই, একটা ক্যাপিটাল আর স্মল ওয়াই, একটা হচ্ছে স্মল আর ক্যাপিটাল ওয়াই, একটা হচ্ছে স্মল আর স্মল ওয়াই। তাহলে এখানে কি বলছে, 50% of the gametes have the gene capital R, 50% এ ক্যাপিটাল আর আছে, কারেক্ট। 50% আর স্মল আর, আচ্ছা স্মল আর কোন দুটো আছে, এগুলো 50%। Now, besides each gamete having a capital R or small I, it should also have the allele capital Y, small y. 50% of the gametes have capital Y. এটা আছে। 50% of the gametes have small y. এই দুটোর মধ্যে আছে। আচ্ছা, simple. 50, আচ্ছা, the important remember is that the segregation of 50% capital R and 50% small r is independent of the segregation of 50% capital Y and 50% small y. Capital R জিনের সেগ্রিগেশন স্মল আর এর থেকে, আর ক্যাপিটাল ওয়াই এর জিনের সেগ্রিগেশন ফ্রম স্মল ওয়াই, দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, দে আর ইন নো ওয়ে অ্যাকচুয়ালি রিলেটেড টু ইচ আদার, ঠিক আছে? নাও 50, আচ্ছা সিমিলারলি 50% অফ দি স্মলার বিয়ারিং গ্যামেটস হ্যাজ ওয়াই এন্ড 50% হ্যাজ স্মল ওয়াই। সিম্পল, অবভিয়াসলি তাই তো বললাম তোমাদের, ক্যাপিটাল ওয়াই 50% আছে, স্মল ওয়াই 50% আছে। আচ্ছা, তো চারটি টাইপ অফ গ্যামেট এখানে আমরা বলে দিয়েছি, ইচ উইথ আ ফ্রিকোয়েন্সি অফ 25% or 1/4 অফ দি টোটাল গ্যামেট। সব কটার কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে 25%, বা যেটাকে আমরা কি বলতে পারি 1/4 of the total gametes produced. When you write down the 4 types of eggs and pollen on the two sides of a Punnett square, it is easy to derive the composition of the zygotes. তো এখানে আমরা Punnett square-এর থ্রু, যে Punnett square-টা এখানে দেখে এই Punnett square-টা থ্রু করতে চাই আমরা, খুব ইজিলি জাইগোটের কম্পোজিশন অ্যাকচুয়ালি আমরা সেটাকে ম্যানেজ করে নিতে পারি, খুব ইজিলি আমরা কি বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করতে পারি, ঠিক আছে? ডিসাইফার করা ইজ নট আ প্রবলেম ফর আস। ওকে, তো এবার দেখো, এবার although there are 16 squares, how many different types of genotypes and phenotypes are found? তাহলে ফিনোটাইপ শুধু 4টি ডিফারেন্ট হবে, একটার মধ্যে রাউন্ড হবে, রাউন্ডের সাথে ইয়েলো, একটাকে কনস্ট্যান্ট রেখে অন্যটাকে চেঞ্জ করে দাও, রাউন্ড হবে একটার সাথে গ্রিন, একটা হবে রিঙ্কেলড সাথে ইয়েলো, একটা হবে রিঙ্কেলড এর সাথে গ্রিন। তো এই 4টে ডিফারেন্ট টাইপ আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি, ঠিক আছে? এখানে তো এটা বলা ডিফিকাল্ট না।
আহ, আচ্ছা আমরা পুনেজ করে বেশি যেটা পেরেছি, ঠিক আছে, আই ডোন্ট থিংক এটা খুব একটা ডিফিকাল্ট। তো এরপরে আমরা যে থিওরিটায় আসছি সেটাকে আমরা বলছি ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স কিন্তু অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট টপিক, যেটার উপরে আমাদের কিন্তু একটু হলেও ডিসকাস করা দরকার। তো চলো এটা আমরা ডিসকাস করি। চলো, তো ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স বলছে আমাদের কি বলছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমার জানা, যে একটা কথা জানা উচিত আমাদের, যে মেন্ডেল পাবলিশড হিজ ওয়ার্ক অন ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার্স ইন 1865। মানে মেন্ডেল 1865 এ পাবলিশ করে দিয়েছিল, কিন্তু ফর সেভারাল রিজনস রিমেন আনরিকগনাইজড সিন্স 1900। মেন্ডেল কিন্তু নিজের কাজটা 1865 এ করে দিয়েছিল, কিন্তু 1900 অব্দি মেন্ডেলের ওয়ার্কটাকে কিন্তু রেকগনাইজ করা হয়নি। ইট ওয়াজ আন্ডার ভ্যালুড, কেউ ও মেন্ডেলের কাছে পাত্তা দিচ্ছিল না, রাইট? তো আর মানে আনফরচুনেটলি এই টাইম পিরিয়ডের মধ্যেই মেন্ডেল ডাইড। এই পিরিয়ডের মধ্যেই মেন্ডেল অ্যাকচুয়ালি মারা গেছিল, ঠিক আছে? তো মেন্ডেলের ওয়ার্ক রেকগনিশন পাওয়ার আগেই মেন্ডেল মারা গেছে। তো কিছু রিজনস আছে, ঠিক আছে? মানে দেখো, ফার্স্ট এখানে যেটা বললো যে ওরা, যে হিজ ওয়ার্ক অন পাবলিশড হিজ ওয়ার্ক ইন 1865 বাট আনরিকগনাইজড টিল 1900। এটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা ঘটেছে আনরিকগনাইজড টিল 1900। দেখো, firstly, communication was not easy in those days and his work could not be widely publicized. তো ফার্স্ট পয়েন্ট, অনেক পয়েন্ট আছে এখানে, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে কমিউনিকেশন ওয়াজ নট ইজি, তার কারণে ও কিন্তু মানে ওর পৃথিবীর নানা কর্নারের সাথে ও কিন্তু কমিউনিকেশন তত ইজি ছিল না। তো ওটা একটা প্রবলেম ছিল যেটা ওই টাইমে ও এনকাউন্টার করেছিল। আদার দ্যান দ্যাট, হিজ কনসেপ্ট অফ জিনস was a stable and discrete unit that control the expression of traits and that of pair of alleles did not blend with each other, was not accepted by his contemporaries in explanation of the apparently continuous variations in nature. বড় পয়েন্ট, ঠিক আছে? ওটা গোটাটা হচ্ছে পয়েন্ট টু। মেন্ডেল একটা কথা বলেছিল যে জিন কিন্তু স্টেবল আর ডিসক্রিট ইউনিট, যেগুলো কোনো রকম ব্লেন্ডিং দেখায় না। কিন্তু তুমি যদি একটা নর্মাল পার্সনের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবো, তোমরা পি প্ল্যান দেখতে পাও, ঠিক আছে? তো পি প্ল্যান তোমরা কি এরকম হয় যে তোমরা ইদার টল দেখছো নাহলে ডট দেখছো, মানে ইদার তোমরা 10 সেন্টিমিটার ওয়ালা পি প্ল্যান দেখছো না তোমরা 2 সেন্টিমিটার ওয়ালা পি প্ল্যান দেখছো, এরকম কি হয় না? তো we do get intermediate types, right? We do get intermediate types. तो ये एक चीज है कि আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের নেচারে দেখো কন্টিনিউয়াস ভেরিয়েশন। আমরা 10 সেন্টিমিটারেরও পাচ্ছি, আমরা 15 সেন্টিমিটারেরও পাচ্ছি, আমরা 20 সেন্টিমিটারেরও পাচ্ছি, আমরা নানা রকম হাইটের আমরা প্ল্যান পাচ্ছি। তো এইটা কিন্তু মেন্ডেলের যারা মানে কো সায়েন্টিস্ট, কো ওয়ার্কার বা যারা ধরো এই পেপারটা পড়তো, তারা কিন্তু এটাকে কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারেনি। প্লাস এটা ছাড়া Mendel's approach of using maths to explain biological phenomena was totally new and unacceptable to many of the biologists at that time. আচ্ছা, পয়েন্ট 3, মেন্ডেল এমন এক সায়েন্টিস্ট যে জীবনে বলছি যে সায়েন্স ওয়ার্ল্ডে, বায়োলজির ওয়ার্ল্ডে প্রথমবার কিন্তু সে স্ট্যাটিস্টিক্স আর ম্যাথামেটিক্স কে ইনক্লুড করলো। আর এই ইনক্লুড করাটা কিন্তু প্রচুর লোক অ্যাকসেপ্ট করতে পারেনি। সোশ্যালি ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল ফর দেম, ঠিক আছে? আর যেহেতু তারা সেটাকে প্রপার অ্যাকসেপ্ট করতে পারেনি, সেই কারণেই আমরা বেসিক্যালি লাইক এটা এতটা আনরিকগনাইজ। লোকে ভাবতো বায়োলজিতে ম্যাথস এর কাজ, আমরা বায়োলজিতে ম্যাথস কে কেন কনসিডার করছি? তো এরকম আর কি লোকে ভাবতো, এইটা লোকে নানা রকম লোকের আইডিওলজি ছিল ওই পয়েন্ট অফ টাইম, ঠিক আছে? ফাইনালি, দো মেন্ডেলস ওয়ার্ক সাজেস্টেড দ্যাট ফ্যাক্টরস ওয়ার ডিসক্রিট ইউনিটস, ইট কুড নট প্রোভাইড এনি ফিজিক্যাল প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ ফ্যাক্টরস অর সে হোয়াট দে ওয়ার মেড অফ। এবার মেন্ডেল তো সব করলো, দেখো মেন্ডেল সবই বললো যে ফ্যাক্টর যেরকম ডিসক্রিট ইউনিট, সেটা ইন্ডিপেন্ডেন্টলি সেগ্রিগেট করছে, ট্রান্সমিট হচ্ছে ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার। কিন্তু সায়েন্স ওয়ার্ল্ডে না হাইপোথিসিসের জায়গা খুব কম অ্যাজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ওই পয়েন্ট অফ টাইমে সায়েন্স ওয়ার্ল্ডে লোকে বেশি ফোকাস কিসে করতো? প্রুফ, ঠিক আছে? দ্যাট ওয়াজ 1900। ওই সময় সায়েন্স ওয়াজ র্যাপিডলি ডেভেলপিং, এভরিথিং রিকোয়ার্ড আ প্রুফ, সবকিছু একটা প্রুফ দরকার ছিল, তো প্রুফ, ঠিক আছে? তো কিন্তু মেন্ডেল কিন্তু প্রুফ প্রোভাইড করতে পারলো না। কিছু অ্যাসপেক্ট আছে যেখানে কিন্তু মেন্ডেল ফেল শর্ট অফ হিজ অ্যাসপিরেশনস, হি ফেল শর্ট অফ হিজ অ্যাম্বিশনস, ঠিক আছে? তো এটা মোটামুটি আমাদের
মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো নেক্সট, এবার কি হলো, মানে মেন্ডেলের ওয়ার্কটার রেকগনিশন কিভাবে পেল? ইন 1900 থ্রি সায়েন্টিস্ট, হুগো ডেভরিস, কার্ল করেন্স এন্ড এরিক ভন শর্মা, তিনটে সায়েন্টিস্ট, হুগো ডেভরিস, কার্ল করেন্স, এরিক ভন শর্মা, ইন্ডিপেন্ডেন্টলি, মানে তিনজনই ওরা আলাদা জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্টলি রিডিসকভার্ড মেন্ডেলস রেজাল্টস অন দি ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার। মেন্ডেলের এই রেজাল্টটাকে ওরা নিজেরা এক্সপেরিমেন্ট করে ডিসকভার করলো। Also, by this time, due to advancement in microscopy that were taking place, scientists were able to carefully observe cell division. তো আরেকটা যেটা পয়েন্ট ছিল মেন্ডেলের, যেটা একটা ডিমেরিট ছিল, যে সরি, যে ও প্রুভ করতে পারছিল না দ্য জেনেটিক্যাল বেসিস অফ দিস ফ্যাক্টর, সেটা কিন্তু হুগো ডেভরিস ওভারকাম করতে পারলো। ঠিক আছে, হুগো ডেভরিস, কার্ল করেন্স, এরিক ভন শর্মা এরা ওভারকাম করতে পারলো। এদের টাইমে উই হ্যাড মাইক্রোস্কোপস, উই হ্যাড প্রুফস দ্যাট সেল ডিভিশন ইজ টেকিং প্লেস, ইন উইচ ওরা দেখছে যে কিছু একটা ট্রেট কিন্তু ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে, তো তো আমাদের কিছু ফ্যাক্টরস আছে, কি কি ফ্যাক্টরস এর জন্য করতে পারলো? একটা হচ্ছে ওরা ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা অন্য কালার ইউজ করি, ওরা ইন্ডিপেন্ডেন্টলি ডিসকভার করলো, আর এটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট ইন মাইক্রোস্কোপি। তো ওরা সেল ডিভিশনকে অবজার্ভ করতে পারলো। This led to the discovery of structures in the nucleus that appear to double and divide just before cell division, and they were called chromosomes, their color bodies. তো এরকম জিনিস ছিল যে স্ট্রাকচারস ইন দ্য নিউক্লিয়াস, যে স্ট্রাকচারস ইন দ্য নিউক্লিয়াস, যেটা যেটা আমরা কি দেখছি, যে কিছু কিছু এমন জিনিস আছে যেটা কি প্রত্যেক সেল ডিভিশনের আগে ডাবল হয়ে যাচ্ছে, মানে যা আছে ওটার থেকে ডাবল হয়ে যাচ্ছে, আর ডাবল হয়ে সেটা ডিভাইড হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তো এইসব জিনিসের জন্যই এই যে তিনটে সায়েন্টিস্ট যাদের কথা আমরা বললাম, ওরা কিন্তু অনেক অ্যাডভান্সমেন্ট করতে পেরেছে, মেন্ডেলেরই ওয়ার্ককে ওরা আরো ইনভেস্টিগেট করে আরো থরলি ওরা ওটার মধ্যে প্রোগ্রেস করতে পেরেছে। আচ্ছা, by 1902 the chromosome movement during meiosis had been worked out. So 1902 এর মধ্যে মিওসিসের যে ক্রোমোজোম মুভমেন্টটা হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেটা কিন্তু ওয়ার্কআউট হয়ে গেছে। ওয়াল্টার সাটন and Theodore Boveri noted the behavior of chromosomes was parallel to the behavior of genes, and the chromosomal movement was used to explain Mendel's law. ভীষণ ইম্পর্টেন্ট। ওয়াল্টার সাটন আর থিওডোরে বোভারি নোটিস করলো যে ক্রোমোজোমের বিহেভিয়ার কিন্তু, মানে যেটা ওরা ক্রোমোজোম দেখেছিল ওটার বিহেভিয়ার কিন্তু অনেকটা মেন্ডেলের ফ্যাক্টটা যেটা প্রপোজ করেছিল ওটার মতো। মানে ক্রোমোজোম যেভাবে মুভ করছে, ওরা যেটা দেখতে পাচ্ছে, ওরা দেখছে যে হ্যাঁ মেন্ডেল তো সেম জিনিসটা বলেছিল ফ্যাক্টার্স এর জন্য। আর তারপর তারা কি করলো, তারা ক্রোমোজোমাল মুভমেন্ট ইউজ করে মেন্ডেলের ল গুলোকে আরেকবার এক্সপ্লেন করলো। ঠিক আছে, তো আমরা আগে পড়েছি বিহেভিয়ার কোন মাইটোসিস এন্ড মিয়োসিস, দ্য টু এলিলস অফ এ জিন পেয়ার লোকেটেড। আচ্ছা, তো যে কোনো জিন পেয়ারের এলিলস, মানে এই যে ক্যাপিটাল এ আর স্মল এ, দে আর লোকেটেড অন হোমোলোগাস সাইটস অন হোমোলোগাস ক্রোমোজোমস, মানে ধর দুটো ক্রোমোজোম যেরকম আছে, তো এখানে যদি ক্যাপিটাল এ থাকে, স্মল এটা এখানেই থাকবে, বা যেটা ডমিনেন্ট যেটা রিসেসিভ ওটার ব্যাপারে তো আমাদের কথা বলার না, যেটা ডমিনেন্ট যেটা রিসেসিভ সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তারপর কোন জিনের ব্যাপারে আমরা কথা বলছি। ঠিক আছে, চলো নেক্সট। The two alleles of a gene pair are located on homologous sites on homologous chromosomes. ঠিক আছে, চলো এবার যদি আমরা এখানে ওয়াল্টার সাটন, চৌধুরী বোভারি যে এক্সপেরিমেন্টটা পর থেকে আমরা যে ক্রোমোজোম তার জিনসের মধ্যে ডিফারেন্স বের করতে পারি। ঠিক আছে, তো ক্রোমোজোমস অকার ইন পেয়ারস, জিনস অকার ইন পেয়ারস। তাহলে ফার্স্ট পয়েন্টে উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং আ সিমিলারিটি। আচ্ছা, এরপরে আর কি জিনিস হচ্ছে যে chromosomes segregate at the time of gamete formation, so that one of each pair is transmitted to a gamete. তো ক্রোমোজোমস এর মধ্যে দুটো ক্রোমোজোম যদি থাকে, ওর মধ্যে যেখানে যেখানে একটা ট্রান্সমিট হয়। ঠিক আছে, আর যে কোনো গ্যামেটে একটা ট্রান্সমিট হয়, আর তারপর সেম ক্রোমোজোমের সেম জিনটা আমাদের অন্য ইন্ডিভিজুয়ালের গ্যামেটে থাকে, তো এরকম ভাবে। আর ফ্যাক্টরেরও মেন্ডেল জিনেরও সেম কথা বলেছিল, তাদের সেগ্রিগেট অ্যাট গ্যামেট ফর্মেশন, অনলি ওয়ান অফ ইচ পেয়ার ইজ ট্রান্সমিটেড টু a gamete, যে কোনো গ্যামেটিস ইজ অনলি ওয়ান অফ ইচ পেয়ার। ঠিক আছে, এটা ছাড়া গ্যামেট আমাদের যেটা ক্রোমোজোম ছিল, যে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে ধরো দা ক্রোমোজোম ফর ক্রোমোজোম দুটো আলাদা ক্রোমোজোম, যেটা কোনো ইন্টার রিলেশন নেই, ইন্ডিপেন্ডেন্টলি সেগ্রিগেট হচ্ছে। সেম জিনিস ফর জিন, যে ওয়ান পেয়ার সেগ্রিগেটস ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার, যে হাইট, টলনেসের জিন আর সিট শেপের জিন, they are segregating independently, এদের দুজনের মধ্যে সেগ্রিগেশনের মধ্যে there is no relation, right? এটা ওটা সেগ্রিগেশন আর occurring independently. ওকে, ঠিক আছে। During anaphase of meiosis 1, prophase, metaphase, anaphase, third stage. During anaphase of meiosis 1,
the two chromosomes pair can align at the metaphase plate independently of each other. তো এটাই আমরা বলছি যে ওরা যে মেটাফেজ প্লেটে অ্যাপিয়ার করবে ওটা ইন্ডিপেন্ডেন্ট, আর যেহেতু ওরা মেটাফেজ প্লেটে অ্যাপিয়ার ইন্ডিপেন্ডেন্ট, অ্যানাফেজিক মুভমেন্টটা ইন্ডিপেন্ডেন্টলি হবে। টু আন্ডারস্ট্যান্ড দিস কম্পেয়ার দ্য কমন আছে, এটা এখানে মোটামুটি লেখা আছে যে তোমরা এখানে আশা করি এটা বুঝতেই পারছো, খুব একটা ডিফিকাল্ট না। ঠিক আছে, যে এই দুটো হচ্ছে দুটো আলাদা, এই দুটো হচ্ছে দুটো ডিফারেন্ট অ্যালিলস। ঠিক আছে, দুটো ডিফারেন্ট অ্যালিলস। এবার মেটামিওসিস ওয়ান, এবার যদি তোমরা জার্ম সেলে দেখো, ঠিক আছে, তো যে অনলি ওয়ান অফ দ্য টু গোস। ঠিক আছে, মিওসিস ওয়ান যদি দেখো তো এই অ্যালিলটা, সাপোজ মানে ডিফারেন্ট অ্যালিলস, তো এই অ্যালিলটা সেপারেটলি সেগ্রিগেট করছে। এটা ধরো মানে এটা ধরো ফর হাইট, আর এটা ধরো ফর সিড কালার। তো এই যে সেগ্রিগেশনটা, এটা অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। হাইট আলাদা হয়ে গেল, সিড কালার আলাদা হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে, হাইটের মধ্যে ধরো এটা একটা টল একটা ডোয়ার্ফ, সিড কালারের মধ্যে একটা গ্রিন একটা ইয়েলো, তখন সেভাবে ইন্ডিপেন্ডেন্টলি ওরা সেগ্রিগেট করছে। ঠিক আছে, তো এটা খুব একটা ডিফিকাল্ট না। আর সরি, তো এবার নেক্সট হচ্ছে সাটন এন্ড বোভারি argue that the pairing and separation of one pair of chromosomes into the segregation of a pair of factors again. তাহলে সাটন এন্ড বোভারি বলছে, সাটন এন্ড বোভারি বলছে যে পেয়ারিং এন্ড সেপারেশন অফ ক্রোমোজোমস, মানে ক্রোমোজোম যখন সেপারেট করছে, ক্রোমোজোমস ওদের সাথে যে জিন গুলো আছে ওগুলোকেও নিয়ে সেগ্রিগেট করবে। ঠিক আছে, ওগুলোকে নিয়ে সেগ্রিগেট করবে, আর ফ্যাক্টর যেগুলো আছে ওগুলো সেগ্রিগেশন হয়ে যাবে। Sutton united the knowledge of chromosomal segregation with Mendelian principles and called it the chromosomal theory of inheritance. তাহলে সাটন আর বোভারি কি করলো? সাটন আর বোভারি করলো যে ওরা কি করলো, সাটন কি করলো, ইউনাইটেড knowledge of pairing and segregation, united knowledge of chromosomal segregation with Mendel's laws, আর সেটা আসছে নাম দিয়ে দিল chromosomal theory of inheritance। ঠিক আছে, সাটন কি করলো, ওয়াল্টার সাটন, নাম পুরো যেন মনে থাকে, ওয়াল্টার সাটন ইউনাইটেড নলেজ অফ ক্রোমোসোমাল সেগ্রিগেশন উইথ মেন্ডেলিয়ান প্রিন্সিপলস এন্ড কল্ড ইট দ্য ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। তো ক্রোমোসোমাল নলেজকে মেন্ডেলিয়ান প্রিন্সিপলসের সাথে আমরা যখন ইউনাইট করলাম, ক্রোমোসোমের মুভমেন্টটাকে যখন মেন্ডেলিয়ান ফ্যাক্টর ইউনাইট করলাম, তখন থেকে আমরা এটাকে বলি ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। ঠিক আছে, চলো নেক্সট যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে following this synthesis of ideas, experimental verification of the chromosomal theory of inheritance by Thomas Hunt Morgan and his colleagues led to discovering the basis of variation that sexual reproduction. তো সাটন তো ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স দিয়েছে, ঠিক আছে, কিন্তু তারপর এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ দি ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স কে দিল? সেটা থমাস হান্ট মর্গান। এই যে এক্সপেরিমেন্টাল ভেরিয়েশনটা সেটা প্রোভাইড করলো থমাস হান্ট মর্গান। আর এটা করে ওরা আরেকটা জিনিস ডিসকভার করলো, যে দে ডিসকভার দ্য বেসিস অফ ভেরিয়েশন দ্যাট সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রডিউসড। মর্গান ওয়ার্ক উইথ টাইনি ফ্রুট ফ্লাই ড্রোসোফিলা মেলানোগাস্টার। ডাইরেক্ট কোয়েশ্চেন, কি নিয়ে কাজ করেছিল? ড্রোসোফিলা মেলানোগাস্টার, which were found very suitable for such studies. They could be grown on simple synthetic medium in the laboratory. They complete their life cycle. আচ্ছা, কেন এবার ড্রোসোফিলা মেলানোগাস্টারকে কেন সে কনসিডার করবে? ড্রোসোফিলা তার এক ছোট ছোট পয়েন্টস আছে। একটা হচ্ছে যে গ্রো অন সিম্পল সিনথেটিক মিডিয়াম, they grow on simple synthetic media. ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট, they grow on simple synthetic media. Simple synthetic media. Second point, they complete their life cycle in about 2 weeks. Life cycle completed in under 2 weeks. আচ্ছা, মানে এটা খুব শর্ট টাইম আবার পেয়ে যাচ্ছি। প্রথম কথা, খুব ইজিলি গ্রো করতে পারছি, তারপর খুব তাড়াতাড়ি এদের লাইফ সাইকেল হয়ে যাতো। আমাদের যে চেঞ্জেস অবজার্ভ করা সেগুলো আমার জন্য খুব ইজি। সিঙ্গেল মেটিং কুড প্রডিউস লার্জ নাম্বার অফ প্রজেনি ফ্লাইস। তারপরে কি হচ্ছে? সিঙ্গেল মেটিং প্রডিউসেস লার্জ নাম্বার অফ প্রজেনি। আর এটা ছাড়া এটা ছিল যে there was a clear differentiation of these sexes, male and female are easily distinguishable. The fourth point হচ্ছে male and female easily distinguishable. They grow a simple synthetic media, life cycle complete in 2 weeks, single mating to a large number of progeny, male and female easily distinguishable.
আরেকটা হচ্ছে ইট ইজ মেড অফ হেড আই ভেরিয়েশন দ্যাট ইজ সিন ইন লো পাওয়ার মাইক্রোস্কোপ। তো আমাদের এটা হলো ফোর্থ পয়েন্ট, এটা হলো ফিফথ পয়েন্ট। ফিফথ পয়েন্টটা কি? ভেরিয়েশন observable under low power microscope, observable under low power microscope। ঠিক আছে, তো আমরা এখানে পাঁচটা পয়েন্ট করলাম। কি কি পয়েন্ট করলাম? ফার্স্ট পয়েন্ট, যে খুব দে ক্যান বি গ্রোন সিম্পল সিনথেটিক মিডিয়াম, তাদের গ্রো করার জন্য যে এক্সপেন্সিভ নন যে মিডিয়াম রিকোয়ারমেন্টস ওগুলো ভীষণ সিম্পল, ওগুলো কোনো সমস্যা না। নাম্বার টু, দে কমপ্লিট দ্য লাইফ সাইকেল ইন অ্যাবাউট 2 উইকস, মানে খুব শর্ট টাইম পিরিয়ডে আমরা ওদের সবকটা ফেজেস অবজার্ভ করে নিতে পারবো। সিঙ্গেল মিটিং কুড প্রডিউস লার্জ নাম্বার অফ প্রজেক্টস, লাইক যে কোনো একটা সিঙ্গেল মিটিং এর থ্রু মানে দেখা হান্ড্রেডস অফ ফ্লাইজ দ্যাট আর প্রডিউস। তো আমাদের এক্সপেরিমেন্টাল পারপাসের জন্য কিন্তু এটা একদম মানে প্রপারলি সুটেবল, আমরা খুব ইজিলি কিন্তু এটাকে অবজার্ভ করতে পারি। ঠিক আছে না? মেল অ্যান্ড ফিমেল দের ইজ আ ক্লিয়ার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এখানেই তোমরা দেখতে পাচ্ছ মেল আর ফিমেল, মেল ইজ মাচ শর্ট আর ফিমেল ইজ মাচ লার্জার। তো এই জিনিসগুলো তো ইজি তোমরা বুঝতে পারছো, এই বেসিস তোমরা ডিফারেন্সিয়েট করে দিতেই পারে। আর তাছাড়া যারা মেড হেড আই ভেরিয়েশন দ্যাট ক্যান সি উইথ লো পাওয়ার মাইক্রোস্কোপ, কালার চেঞ্জেস, রিং চেঞ্জেস, আই কালার চেঞ্জেস, এরকম ছোট ছোট চেঞ্জেস যেগুলো কি আমরা খুব ইজিলি মাইক্রোস্কোপের থ্রু আমরা এগুলো কিন্তু অবজার্ভ করতে পারি। সো এটা খুব একটা ডিফিকাল্ট না। ঠিক আছে, তো ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এর পার্ট অব্দি আমরা আজকে রাখলাম। ঠিক আছে, আশা করি তোমরা মোটামুটি সবকিছু বুঝতে পেরেছো। একবার নোটস বানিয়ে এই পার্টটাকে আস্তে আস্তে পড়ো, পয়েন্ট করে পড়ে পড়ো, তাহলে কিন্তু ইজিলি মনে থাকবে। ঠিক আছে, তো এই অব্দি রাখলাম আজকে। অলরাইট, ওকে।